This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। দুপুর দুটো মানেই আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। শর্মিষ্ঠার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই আরও একবার আমরা সেই খবরে চোখ রাখবো। হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ আটক জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের ছেলে রবিন। তার দেহরক্ষী পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে তাকে আটক করা হয়েছে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ, সেই ছবি আপনারা দেখছেন, তার ছেলেকে আটক করা হয়েছে। জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের ছেলে রবিনকে আটক করল পুলিশ। তার দেহরক্ষী পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে তাকে আটক করা হয়েছে। শক্তিপুর থানায় ইতিমধ্যে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জেইউপির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। পাশাপাশি এসপি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি তিনি দিয়েছেন। হুমায়ুনের বাড়িতে পুলিশ আটক করা হয়েছে তার ছেলেকে। এসপিকে হুঁশিয়ারি দিয়েছেন জেইউপির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। সেই মুহূর্তে ছবি আপনারা দেখছেন। জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের ছেলেকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তার দেহরক্ষী কনস্টেবলকে মারধর করেছেন তিনি। আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক, আমি জানতে চাইবো যে কি অভিযোগে তাকে আটক করা হলো, হুমায়ুন কবিরই বা এখন কি বলছেন? তিনি বেশ কয়েকটি হুমকি হুঁশিয়ারিও দিয়েছেন শুনলাম, ডিটেলে জানতে চাইবো। দেখো, হুমায়ুন কবিরের যিনি ছেলে গোলাম নবী আজাদ, তাকে যে কারণে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ আগেই জানিয়েছিল যে হুমায়ুন কবিরের যে দেহরক্ষী ছিল, যে জেলা পুলিশের 3জন কনস্টেবল, তাদের মধ্যে একজন জুম্মা খান, সেই জুম্মা খানকে কিন্তু মারধর করা হয়েছে, এমনটা কিন্তু পুলিশ প্রথমেই জানিয়েছিল। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু তার বাড়িতে ঘেরাও করে পুলিশ এবং তারপরে কিন্তু তাকে আটক করে নিয়ে যায় শক্তিপুর থানার পুলিশ এবং এইচডিএর নেতৃত্বেও কিন্তু এই বিশাল পুলিশ বাহিনী তার বাড়িতে যায়। তবে আর একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ, তারও কিন্তু একটি রাজনৈতিক পরিচয় রয়েছে। গোলাম নবী আজাদ কিন্তু তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। তিনি যে বেলডাঙ্গা 2 নম্বর ব্লক, সেই ব্লকের কিন্তু পূর্ত কর্মাধ্যক্ষ। হুমায়ুন কবির জন উন্নয়ন পার্টি প্রতিষ্ঠা করলেও তার পার্টিতে কিন্তু এখনো ভাবে যোগদান করেননি সরাসরি ভাবে। তার ছেলের কিন্তু আজকে সকালে যে ঘটনাটি ঘটেছে, হুমায়ুন কবির যেমনটা জানাচ্ছিলেন, হঠাৎ করে তার ঘরে কিন্তু দেহরক্ষী ঢুকে যায়। তারা যখন বাবা এবং ছেলে দুইজনে আলোচনা করছিলেন সেই মুহূর্তে, তবে কোন উদ্দেশ্যে সেই দেহরক্ষী ঢুকে গেছিল সেটা কিন্তু স্পষ্ট নয়। অন্য কোনো অপরাধ উদ্দেশ্যে ছিল কিনা সেই প্রশ্ন তুলেছেন কিন্তু হুমায়ুন কবির। সেই ঘটনাকে কেন্দ্র করে সেই সময় মারধর করে বলে হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ, এমনটা কিন্তু অভিযোগ উঠেছে। তবে সেই ঘটনায় যাকে আটক করা হয়েছে এখনো পর্যন্ত কৌশিক, আমি তোমাকে একটু থামালাম। আমি তোমাকে আরো একবার তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে হুমায়ুন কবিরের ছেলে, যার ডাকনাম রবিন বলে জানা যাচ্ছে, আমি জানতে চাইবো ওনার রাজনৈতিক পরিচয় কি, এখনো পর্যন্ত উনি কি জেইউপিতে যোগদান করেছেন, তার বাবা যে দলের প্রতিষ্ঠাতা, 1, আর 2 তার পেশাগত দিক থেকে তিনি কি করেন? দেখো, তোমাকে এর আগে একবার জানালাম যে হুমায়ুন কবিরের ছেলে যে গোলাম নবী আজাদ, তিনি কিন্তু বেলডাঙ্গা 2 নম্বর ব্লকে তৃণমূল পরিচালিত যে পঞ্চায়েত সমিতি রয়েছে, সেই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছে। তিনি কিন্তু এখনো তৃণমূলে রয়েছে। তিনি এখনো পর্যন্ত কিন্তু জন উন্নয়ন পার্টিতে কোনোভাবেই যোগাযোগ করেননি। তিনি যে বাবা এবং মায়ের যে ব্যবসা আছে সেই সমস্ত দেখাশোনা করেন এবং নিজেও কিছুটা ব্যবসা শুরু করেছে এবং সেই সমস্ত ব্যবসার কৌশিক একটু থামাচ্ছি, আবারও কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, আপনি নিশ্চয়ই খবরটা শুনেছেন, হুমায়ুন কবিরের ছেলেকে আটক করা হয়েছে তার দেহরক্ষীকে মারধরের অভিযোগে, যদিও হুমায়ুন বাবু সেই বিষয়টি এখনো পর্যন্ত অস্বীকার করেছেন। এই ঘটনাটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনার কাছে অন্য কোনো খবর আছে, আপনি কি বলবেন? দেখুন, অন্য খবর বলতে অন্য একটি সংবাদ মাধ্যম যখন হুমায়ুন কবিরকে ধরেছে তখন উনি অন ক্যামেরা, মানে সেই সংবাদ মাধ্যমকে টেলিফোনিক সাক্ষাৎকারে জানিয়েছেন যে ওই দেহরক্ষী ওনার কাছে বর্ষ শেষে ছুটি চেয়েছিল ওনার ছেলের কাছে। তো সেই নিয়ে উনি ছুটি দিতে সম্মত হননি, সেই নিয়ে কথা কাটাকাটি হয় এবং উনি আমাদেরকে উনি তাই বলেছেন। হ্যাঁ, ওই দেহরক্ষীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। সরকারি পুলিশের কর্মচারী, তার গায়ে হাত তোলা তো ক্রিমিনাল অফেন্স। উনি বিধায়ক হয়েছেন বলে কি পুলিশকে পেটানোর অধিকার ওনাকে দেওয়া হয়েছে নাকি? স্বাভাবিক কারণেই একটা কমপ্লেন দায়ের হয়েছে। গায়ে হাত তুলবেন কেন সরকারি কর্মচারী? উনি নিজেই স্বীকার করেছেন অন ক্যামেরা এবং আপনাদেরকেও স্বীকার করেছেন, আমি শুনলাম এখন। তার মানে উনি মেনে নিচ্ছেন যে উনি অন ডিউটি সরকারি পুলিশ কর্মচারী গায়ে হাত তুলেছেন। 1, দ্বিতীয় কথা,
যে নিরাপত্তা রক্ষী সামলাতে পারে না, যে কদিন আগে তার নিজের দলের প্রার্থী যাকে ঘোষণা করেছিল নিশা দেবী, এক বেলার মধ্যে প্রার্থী বদলে দিতে হয়, আবার যাকে প্রার্থী বলছেন সে রাজি হচ্ছে না। উনি প্রার্থী সামলাতে পারেন না, কিন্তু আরো একটা ইনফরমেশন সেক্ষেত্রে অরূপবাবু আমি জাস্ট আপনাকে অ্যাড করে দিচ্ছি, আপনি নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে হুমায়ুন কবিরের ছেলে যাকে পুলিশ আটক করেছে এই অভিযোগে, তার রাজনৈতিক পরিচয় কিন্তু তিনি তৃণমূল কংগ্রেস কর্মী। এখানেই তো প্রমাণ হলো, তার মানে তৃণমূল কংগ্রেস রাজধর্ম পালন করে। হুমায়ুন কবিরের ছেলে তো তৃণমূল ছেড়ে যাননি, কিন্তু তা সত্ত্বেও যখন অভিযোগ উঠেছে তখন পুলিশ নিরপেক্ষভাবে কাজ করেছে। এটা তো আরো প্রমাণ হলো যে এই সরকার রাজধর্ম পালন করে। দ্বিতীয়ত আমি যেটা বলছিলাম যে উনি নিরাপত্তা রক্ষী সামলাতে পারেন না, উনি প্রার্থী কে হবে সেটা সামলাতে পারেন না, উনি বাংলা সামলাতে যাচ্ছেন। এইসব গল্প মানে আরশোলার যদি পাখি হতে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে এখনো জিএসটি লাগে না, কিন্তু বুঝতে হবে তো যে আমি আরশোলা, আর আরশোলা কিন্তু হাওয়াই চটিতেই জব্দ হয়, এটা যেন মাথায় রাখেন হুমায়ুন কবির। ধন্যবাদ অরূপবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আমি পিসিআরকে বলবো একবার কিছুক্ষণ আগেই আমাদের সঙ্গে হুমায়ুন কবিরের কথা হয়েছে, সেই টেলিফোনিক কনভারসেশনটা একবার যদি আরো একবার দর্শকদের শোনানো যায়। ও কার পারমিশনে আমার অফিস ঘরে ঢুকেছে, আমার অফিস ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে, তার জন্য সে যদি অভিযোগ করে, এবার ওর বিরুদ্ধে আমি অভিযোগ যে করছি, সে এমন তাকে ছুটি ছাড়তে হবে। মানে আমাকে বলেওনি যে আমাকে কাল সকালে ছুটি ছাড়তে হবে, যেহেতু কদিন আগে এসছে ছুটি থেকে, বাড়িতে যাই ম্যানেজে, তার বদলি হিসাবেও কাউকে, যেহেতু পুলিশ কনস্টেবলের গোটা রাজ্যে ঘাটতি আছে আমাদের, কাজেই পরিবর্তিত কোনো ফোর্স আমাকে দেওয়া হয় না, তাও আমি তাদের ছাড়ি। তো তার বাড়ি যাওয়ার দরকার আছে, সে আমাকে ওভার ফোনে বলতে পারতো, সে না বলে সোজাসুজি আমার অফিস ঘরে ঢুকে গিয়েছে, আমাকে থ্রেট করছে। বেশ, রাজনৈতিক ব্যক্তিত্বরা বিষয়টা কিভাবে দেখছেন, তাদের কি প্রতিক্রিয়া আমরা ব্যাক টু ব্যাক নিচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীরবাবু, হুমায়ুন কবিরের ছেলেকে পুলিশ আটক করেছে, অভিযোগ হচ্ছে তার দেহরক্ষীর গায়ে তিনি হাত তুলেছেন। পাল্টা হুমায়ুন কবির আবার বলছেন যে তিনি দুম করে ঘরে ঢুকে আসেন, চেস করেন সেই কারণে। কিন্তু এই ঘটনাটায় আপনার সার্বিকভাবে আপনার অবজারভেশন কি, আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, সত্য মিথ্যা এগুলো তো তদন্ত সাপেক্ষ। পুলিশ সত্য বলছে না হুমায়ুন কবির সত্য বলছে, এগুলো তদন্ত সাপেক্ষ। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো অনেক প্রশ্ন এসে যায় যে এই বিষয়টাকে নিয়ে ধর্মীয় ভাবাবেগ তৈরি করার মধ্য দিয়ে কোন উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে, এটাও কিন্তু একটা ভাবনার বিষয়। কারণটা এই কারণেই, মানে বিষয়টা এই কারণেই উঠছে, কারণ এই যে বেশ কিছুদিন ধরে ওই এলাকার ধর্মপ্রাণ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা আবেগে ভাসছে, এবং যেমন করে আল্লাহ তাআলার উদ্দেশ্যে মুসলমান সম্প্রদায়ের মানুষ দান করে, তেমন করেই আজকে সেই মসজিদ নির্মাণের জন্য তারা সমস্ত কিছু তাদের দান করতে চাইছে। অথচ মসজিদ নির্মাণ কবে হবে তার কোনো গল্প নেই। মসজিদ যেখানটায় করার কথা সে জায়গা কেনার তা কেউ জানে না, সেই জায়গায় রেজিস্ট্রেশন কি তা কেউ জানে না, প্ল্যান কোথায় তৈরি হলো, প্ল্যান পাস হলো কিনা তা কেউ জানে না। কিন্তু ধর্মীয় আবেগের দ্বারা গোটা এলাকার সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষদেরকে কিন্তু প্রভাবিত করা হচ্ছে। এখন এটার মধ্যে সিট কত লাগবে তা নিয়ে আলোচনা, সিট দখল করার পর তৃণমূলে যাবে না বিজেপিতে যাবে তা নিয়ে আলোচনা। মানে মসজিদ নির্মাণটা কিন্তু এখন পিছনের সারিতে চলে যাচ্ছে, ক্রমশ যেন রাজনৈতিক ডামাডোল শুরু হয়ে গেছে এই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে। বুঝতে পেরেছি। এরপরে আপনার প্রতিক্রিয়ার জন্য আপনাদের আরো একবার জানিয়ে রাখবো হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ তার ছেলেকে আটক করলো। পুলিশ জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের ছেলেকে পুলিশ আটক করলো। অভিযোগ তিনি তার দেহরক্ষীকে মারধর করেছেন, তার দেহরক্ষী কনস্টেবলকে তিনি মারধর করেছেন। যদিও হুমায়ুন কবির তিনি বলছেন যে তার সঙ্গে তার ছেলের কথাবার্তা চলছিল, সেই সময় হঠাৎ করেই সেই দেহরক্ষী ঘরে ঢুকে যায়, যেটাকে তিনি চেস করেছেন বলে প্রতিক্রিয়া জানিয়েছেন। এই মুহূর্তে হুমায়ুন কবিরের ছেলেকে আটক করেছে পুলিশ। কি বলেছিলেন হুমায়ুন আগে আপনাদের আরো একবার শোনাবো। আমি একাই প্রথমে বলেছিলাম 135, আজকের দিনে 182টা আসলে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত আছে। যদি নওশাদ আসে ওয়েলকাম, মিম আসে ওয়েলকাম, সিপিএম আসে ওয়েলকাম। আমি কাউকে অচ্ছুত মনে করছি না, কিন্তু কেউ যদি ভেবে থাকে আমার মেয়ের বিয়ে জুড়েছি আমি তাদেরকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করবো, আমার আমি রাজনীতি দল খুলেছি, সেই রাজনীতিতে আমার
পাশে কে থাকবে গোটা বাংলার মানুষকে আহ্বান করেছি। সেখানে প্রতিনিয়তই সিট সংখ্যা কন্টেস্টের জন্য বাড়তে চলেছে। শুধু হুমায়ুন কবিরের ছেলেকে পুলিশ আটক করেছে শর্মিষ্ঠা। আমরা এই বাইটটা আমরা বলি শোনালাম তার কারণ যেই মুহূর্তে তিনি এই 26-এর আগে তার দল, তার নতুন দলের রাজনৈতিক ইকুয়েশনের কথা বলছে, সেখানে কিন্তু এই ঘটনার পেছনে অনেকে রাজনৈতিক ইকুয়েশন দেখছে। তার কারণ তার ছেলের পরিচয় কিন্তু এখনো তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী। একদম সেই রাজনীতির বিষয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে কিনা এই সার্বিক ঘটনার সঙ্গে, সেটা তো যতটা সময় কাটবে ততটাই বোঝা যাবে এবং হুমায়ুন কবিরের অভিযোগের দিকেও আমরা নজর রাখবো। তবে ক্যানিংয়ে প্রত্যেক বছর জানেন তো এমএলএ কাপ আয়োজন করা হয়। সেই এমএলএ কাপ এবছরেও আয়োজন করা হয়েছিল, কিন্তু সেখানে চরম বিশৃঙ্খল পরিস্থিতি। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আমি ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই আপনাদের বলবো যত গাড়ি আছে সমস্ত গাড়ি আপনারা ক্যানিং বাস টার্মিনাসে ঢুকিয়ে। সঙ্গে রয়েছে সহকর্মী সত্যজিৎ, আমি জানি যে বিভিন্ন জায়গায়, ক্যানিং নয় বিভিন্ন জায়গায় এরকম এমএলএ কাপের আয়োজন করা হয় এবং ক্যানিংয়ে বিস্তর সেখানে নিরাপত্তা ব্যবস্থা থাকে, বিশাল বড় করে আয়োজন করা হয়। সেখানে এরকম বিশৃঙ্খল পরিস্থিতি কি করে হলো? সেখানে পুলিশের ভূমিকা কি রকম ছিল? দেখো, ক্যানিং পশ্চিম বিধানসভার এই ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে আজকের এই বিধায়ক পরেশরাম দাসের উদ্যোগে যে এমএলএ কাপ তার ফাইনাল খেলা ছিল এবং সেই খেলাকে ঘিরে সকাল থেকেই দর্শকদের ব্যাপক একটা উচ্ছ্বাস চোখে পড়েছিল এবং এই ক্যানিং স্টেডিয়ামে দর্শকরা কিভাবে প্রবেশ করবে তাই নিয়ে প্রথমে রাস্তা জ্যাম এবং তার পরবর্তীতে সেই প্রবেশ নিয়ে কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেখানেই পুলিশ লাঠিচার্জ করে, বেশ কয়েকজন আহত হয়, হুড়োহুড়ি ঠেলাঠেলিতে কয়েকজন পদপিষ্ট হয়। সেখানে বাচ্চা, মহিলা এবং তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি, কারণ যেখানে এই কাপের আয়োজন করা হয় সেটা যথেষ্ট ঘিঞ্জি জায়গা, সেখানে বাস স্ট্যান্ড রয়েছে, কাছেই স্টেশন রয়েছে এবং যেখানে এই কাপের আয়োজন করে সেই রাস্তা যথেষ্ট সংকীর্ণ। তাহলে কোথা দিয়ে দর্শকরা ঢুকবে? প্রত্যেক বছর একটা অভিজ্ঞতা থাকে যে কত কোনো মানুষ সেখানে জড়ো হন, তাহলে সেই অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক ছিল না উদ্যোক্তাদের? প্রথম থেকেই কিন্তু এই ক্যানিং পশ্চিম বিধানসভার পক্ষ থেকে টিকিটের ব্যবস্থা করা হয়েছিল যে যারা টিকিট দেখাবে তারাই কিন্তু ভিতরে প্রবেশ করবে, কিন্তু সেই ঘটনার পরবর্তীতে দর্শকদের সংখ্যা এতটাই বেশি হয়ে যায় যে মাঠ থেকে কার্যত বিধায়ক ঘোষণা করেন যে যাদের হাতে টিকিট আছে বা টিকিট নিয়ে যারা আসছেন সব গেট বন্ধ করে দেওয়া হোক। অর্থাৎ সংখ্যাটা অনেক বেশি ছিল। আর তুমি যেমনটি বলছিলে, একদিকে বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, অন্যদিকে ট্রেন স্টেশন, বাজার, ঘিঞ্জি এলাকা, সেক্ষেত্রে একত্রিত এত সংখ্যা মানুষ কিভাবে সেখানে প্রবেশ করবে তার কোনো সুশৃঙ্খল বন্দোবস্ত করা হয়েছিল কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেমনটা বলছিলাম যে বেশ কয়েকজনের আহতর পাশাপাশি পুলিশও আহত হয়েছে বলে কিন্তু আমরা জানতে পারছি। সেক্ষেত্রে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস তিনি কিন্তু ঘোষণা করলেন যে যারা অসুস্থ থাকবেন, যারা অসুস্থ হয়েছেন প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা তিনি। একদম অনেক ধন্যবাদ সত্যজিৎ। অন্যদিকে এসআইআর ইস্যুর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিই। প্রযুক্তিগত ত্রুটিতে বাদ পড়া ভোটারদের ডাকা হবে না শুনানিতে। আনম্যাপড হিসেবে চিহ্নিতদের মধ্যে যাদের 2002-এর ভোটার তালিকার সঙ্গে নিজের নাম বা উত্তরাধিকারের যোগসূত্র রয়েছে অথচ প্রযুক্তিগত কারণে অর্থাৎ টেকনিক্যাল বেশ কিছু কারণে বিএলও অ্যাপে সেই ম্যাপিং ধরা পড়েনি, তাদের শুনানিতে না ডাকার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। শুনানি পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে ভবানীপুর থেকে রয়েছেন সরাসরি বেলতলা গার্লস স্কুলে, সেখানে এই শুনানি পর্ব চলছে। সেখানকার ছবিটা একবার দেখে নেব এবং কোন কোন বিষয়গুলো বিশেষভাবে নজরে রাখা হচ্ছে আর এই টেকনিক্যাল এরারের কারণে যদি ম্যাপিং থেকে বাদ পড়ে সেক্ষেত্রে কি বন্দোবস্ত, একটু ডিটেল জানতে চাইব সুমন। একেবারে শুভজিৎ, আমরা রয়েছি বেলতলা গার্লস স্কুল, সেখানে কিন্তু হিয়ারিং চলছে আজকে সকাল থেকে। রবিবারের জন্য বেশ কিছু জায়গায় হিয়ারিং বন্ধ থাকলেও বেলতলা গার্লস স্কুল সেখানে কিন্তু হিয়ারিং পুরো দমে চলছে। এবং তুমি যে কথা বললে যে রোজ একটা নির্দিষ্ট সীমানা স্থির করে দেওয়া হয়েছে, লিমিটেড সংখ্যক মানুষকে ডাকা হচ্ছে, তারা এসে নথি পেশ করছেন এবং নথি পেশ করার পরে তাদের হিয়ারিং সাকসেসফুল হচ্ছে এবং তারা যাতে চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম ওঠে সেই ব্যবস্থা করে যাচ্ছেন। এবার আসছি টেকনিক্যাল আপডেটের কথায়। বিএলও অ্যাপে একটা নতুন আপডেট এসছে যেটাকে বলা হচ্ছে
রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি। সেখানে বলা হচ্ছে ধরো কারুর নামের বানান ভুল রয়েছে বা সেলফ লিঙ্কিংয়ে কোথাও ভুল হয়ে গেছে। ধরা যাক কারুর নাম পরেশ চন্দ্র মণ্ডল, আগে ছিল পরেশ স্পেস চন্দ্র, এখন তো পরেশ চন্দ্র একসাথে মিলে গেছে, ফলে কিন্তু তার নাম হিয়ারিংয়ে চলে আসছিল, তার কাছে নোটিশ যাচ্ছিল। কিন্তু বিএলওদের এখন সেই এখতিয়ার দেওয়া হয়েছে, তারা কিন্তু এটাকে ভেরিফাই করে উপযুক্ত নথির মাধ্যমে এটাকে ফিক্স করতে পারবেন, তাদের কিন্তু আর হিয়ারিংয়ে আসতে হবে না। তবে হিয়ারিং কিন্তু রবিবারও পুরোদমে চলছে, ভবানীপুর বিধানসভার বেশ কয়েকটা জায়গায় চলছে, অন্যান্য জেলাতে রাজ্যের বিভিন্ন বিধানসভাতেও কিন্তু এই হিয়ারিং পর্ব চলছে। ধন্যবাদ সুমন। প্রত্যেকটি বিএলওর কাছে একটা নতুন তালিকা পাঠানো হয়েছে ভোটারদের। সেখানে মূলত তিনটে বিষয় দেখতে বলা হয়েছে। এক হচ্ছে যে যেসব ভোটাররা সেলফ লিঙ্ক করার চেষ্টা করেছিল 2002 সালের সঙ্গে, সামান্য কিছু ডিসক্রিপেন্সি থাকার জন্য তাদের ম্যাচ করেনি বা আনম্যাপড হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে যে যারা সামান্য বানান ভুলের জন্য তাদের ডিসক্রিপেন্সি দেখাচ্ছে, মানে ধরুন কেউ আগে নাম ছিল ভোলানাথ মণ্ডল, ভোলানাথ কথাটা একসঙ্গে লেখা ছিল, কিন্তু পরবর্তীকালে তিনি লিখেছেন ভোলানাথ মণ্ডল, এই ধরনের ডিসক্রিপেন্সি, সেটার একটা তালিকা পাঠানো হয়েছে। এবং তার সাথে সাথে যারা প্রোজেনি লিঙ্ক করেছিল, প্রোজেনি মানে হচ্ছে বাবা মা ঠাকুরদা ঠাকুমার সঙ্গে লিঙ্ক করেছিল, তাদের তালিকাটাই আজকে পাঠানো হয়েছে। এখানে বলা হয়েছে যে এদের আর হিয়ারিং হবে না, কারণ হচ্ছে যদি সে ধরনের ডকুমেন্টস থাকে, ধরুন কেউ সেলফ লিঙ্ক করেছিল তার ডকুমেন্টস, ভোটার লিস্টের হার্ড কপি, জেরক্স, এবং তার কাছে গিয়ে কথাবার্তা বলে তার কাছ থেকে এটা নিয়ে সেটাকে বিএলও অ্যাপে আপলোড করতে হবে। বা নামের বানান ভুল, এই যে ধরুন উদাহরণটা দিলাম ভোলানাথ মণ্ডল আর ভোলানাথ মণ্ডল দুটো আলাদা হয়ে গেছে, এটা যদি কোনো ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টসটা তার কাছ থেকে নিয়ে, মানে এরা যে একই ব্যক্তি আর কি, সেই ডকুমেন্টসটা নিয়ে, এবং যারা প্রয়োজনে লিঙ্ক করেছিল অথচ অনলাইনে লিঙ্ক করাতে পারেনি, সেই লিঙ্কের যদি কোনো ডকুমেন্টস থাকে, ধরুন আধার কার্ডের মধ্যে বা ভোটার আই কার্ডের মধ্যে বা অন্য কোনো ডকুমেন্টের কাছে যে বাবা মা ঠাকুরদা ঠাকুমার যে কথাটা বলা হচ্ছে সেই ধরনের সম্পর্কযুক্ত কোনো ডকুমেন্টস যদি থাকে সেই ডকুমেন্টসটা নিয়ে বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে ওই বিএলও অ্যাপের মাধ্যমে আপলোড করে দিতে। এদের হিয়ারিং হবে না বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। দেখুন, প্রথম কথা হচ্ছে যারা বয়স্ক বা অসুস্থ লোক, আমি নির্বাচন কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো তাদের জন্য বিশেষ পোর্টালে ব্যবস্থা করা হোক, তারা যেন সেখানে বলতে পারে যে নির্বাচন কমিশন থেকে লোক যেন তাদের বাড়িতে পাঠানো হয়। দ্বিতীয়ত, যে এই এসআইআর এর ফলে যাদের নাম যারা তুলতে আসছেন, তারা কেন তুলতে আসছেন বলুন তো? তারা তো ভোট দিতে আসবেন সেই জন্য। আচ্ছা, ভোটটা দিতে তাহলে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন? তখন অসুবিধা হবে না? তো যাদের ভোট দেওয়ার ইচ্ছে নেই, যেমন ধরুন আমার বাবা অসুস্থ মানুষ, তিনি ভোট দিতে যেতে পারেন না, আমরা এসআইআর নিয়ে তার নাম নিয়ে মাথা ঘামাই না। তো আপনি যদি ভোট দিতে যেতে পারেন, এসআইআর দিতে যেতে পারবেন না কেন? আমি তো এটা বুঝতে পারছি না। প্রযুক্তিগত ত্রুটিতে বাদ পড়া ভোটারদের শুনানিতে ডাকা হবে না, কমিশনের এই সিদ্ধান্তের পরেও ভোটারদের ডাকা হচ্ছে বলে ফিরহাদ হাকিম অভিযোগ করেছেন। চেতলা গার্লস হাই স্কুলে শুনানি পর্ব চলছে, হিয়ারিং সেন্টারের বাইরে তৃণমূলের সহায়তা ক্যাম্প, ছুটির দিনে ক্যাম্পে হাজির হয়েছেন স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম, সেই ছবি আপনারা দেখছেন। প্রযুক্তিগত ত্রুটিতে বাদ পড়া ভোটারদের ডাকা হবে না শুনানিতে, এমনটা কমিশনের নির্দেশ, কিন্তু তারপরেও বেশ কয়েকজনকে ডাকা হয়েছে। কমিশনের সিদ্ধান্তের পরেও ডাকা হচ্ছে। ইয়ারোদের সঙ্গে কথা বলেছি, কমিশনের ঘোষণার পরেও কেন ডাকা হলো সেই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং ফিরহাদ হাকিম। তিনি চেতলা হাই স্কুলে যে শুনানি পর্ব চলছে সেখানে তিনি পৌঁছে গিয়েছেন। বাড়ি থেকে বেরিয়েই চেতলা গার্লস হাই স্কুল, এবং চেতলা গার্লস হাই স্কুলে সামনে এখন এই ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, এবং তিনি যে শুনানি প্রক্রিয়া এক্সাইর প্রক্রিয়া চলছে তাতে সাধারণ মানুষরা কী সমস্যা পড়ছে বা সাধারণ মানুষের নাম রয়েছে কিনা গোটা বিষয়টি কিন্তু তিনিও নিজে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, এলাকার কাউন্সিলরের সঙ্গে। আমি সরাসরি ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলবো, তিনি একই সঙ্গে বন্দরের বিধায়কও। আমি বৈদার সঙ্গে কথা বলি, কী দেখছেন এখানে, কি পরিস্থিতি এবং কি কতজন কি নাম টাম সব মিলে কি দেখছেন? এখানে যেটা মেনলি হচ্ছে আমাদের নো ম্যাপিংয়ের প্রচুর লোককে ডেকেছে। কালকে যেটা ইলেকশন কমিশন জানিয়েছে যে নো ম্যাপিং যেটা ওদের ভুলের জন্য হয়েছে, ওদের এন্ট্রির ভুলের জন্য হয়েছে, এটা ওরা বোঝে টেকনিক্যাল মিস্টেক, সেটার জন্য এরপরে ডাকবে না। তা আমি ভেতরে জন্য ইয়ারো সাহেবের সাথে কথা বললাম যে তাহলে ওটা তো ইলেকশন কমিশন আর কালকে ডিক্লেয়ার করে দিয়ে নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে যাদের 2002 আছে অথচ ভুলবশত নো ম্যাপিং হয়ে গেছে তাদের ডাকবে না।
তো তাদের আবার ডাকলেন কেন? বলছে আজকে ডেকে ফেলেছি, আজকে আমরা এটাকে টিক মেরে যে কারা কারা এসছে আর ছবিটা তুলে নিচ্ছি, এরপর থেকে আর ডাকবো না। কারণ আমাদের ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে যে যাদের নো ম্যাপিং তাদের আর ডাকার দরকার নেই। আর এবার নির্বাচন কমিশনকে অমানবিক বলে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসআইআর শুনানিতে অসুস্থদেরও ডাকছে অমানবিক, এমনটা আগে হয়নি। বিজেপির এজেন্ডা পূরণ করছে নির্বাচন কমিশন। বাঙালিকে সহ্য করতে পারে না বলেই এসব হচ্ছে। কমিশন ও বিজেপিকে এক ব্র্যাকেটে রেখে তীব্র আক্রমণ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। 90 বছরের ভদ্রমহিলা কত বছর ধরে ভোট দিচ্ছে বলুন তো, তার নামও বাদ। আর কি এটা সব হিয়ারিং হচ্ছে? অসুস্থ মানুষকে টেনে তুলে নিয়ে যেতে হচ্ছে। আজকে তো বিভিন্ন কাগজে পড়ছি অ্যাম্বুলেন্সে নিয়ে আসতে হচ্ছে। ইনহিউম্যান, ইলেকশন কমিশন ইজ ইনহিউম্যান। এরকম তো কখনো হয়নি। এসআইআর তো এর আগেও হয়েছে, এসআইআর তো নতুন নয়। কিন্তু এত অমানবিক মুখ কেন ইলেকশন কমিশনের? আসলে বাঙালিকে অত্যাচার করতে হবে, এটা বিজেপির এজেন্ডা। এটাও আবার ইলেকশন কমিশনের মাধ্যম দিয়ে আসছে। বাঙালিকে এরা সহ্য করতে পারে না। এদিকে এসআইআর শুনানি পর্বের মধ্যে বিস্ফোরক। বিজেপির সাংসদ অনন্ত মহারাজ, যাদের নাম থাকবে না তাদের রাখা হবে ডিটেনশন ক্যাম্পে। ভোটার তালিকায় নাম না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে, সরকারি সুবিধাও মিলবে না। আর যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না, বুঝলেন? গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই বলে রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই টাকার দেশি। আরে আমাদের টাকার মানুষের প্রমাণটা কাজ করবে? যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি, ওলে মানুষ তো পাকিস্তান থেকে যাচ্ছে। বাংলাভাষীদের যারা পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতবর্ষের নাগরিক, বৈধ নাগরিক, তাদের শিকড় ধরে টান দিয়ে এসআইআর এ তাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে অসমের মতো পরিস্থিতি করে ছাড়া। ফলে আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বৈধ নাগরিকের অধিকার অটুট রাখার আমরা সর্বাত্মকভাবে পাশে আছি এবং বিজেপি চক্রান্তের বিরোধিতা করছি। অনন্ত মহারাজ যদি প্রকৃত নাগরিকদের শুভানুধ্যায়ী হন, তাহলে কড়া ভাষায় বিজেপির এই চক্রান্তের বিরোধিতা তিনিও করুন। উনি কি বলেছেন আমার জানা নেই, আমি বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এসআইআর এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোথাও কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে বাংলাদেশি কিংবা পাকিস্তানি বলা অনন্ত মহারাজ বলেছেন। কাকে বলছেন? প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি পাকিস্তানি? আমি একটু শুনিনি কোনোদিন বলেছেন বলে, আমার জানা নেই। আপনাদের বিজেপি এসআইআর এর শুনানি পর্বে বাংলাদেশ ইস্যুতে তৃণমূল বিজেপি যুযুধান দুপক্ষ। ক্ষমতার লোভে তৃণমূল পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চায় বলে আবারও দাবি করেছেন গিরিরাজ সিং। বাংলাদেশে হিন্দু নিধন চলছে আর এখানে অনুপ্রবেশকারীদের চাকরি দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এই অভিযোগ গিরিরাজের। কেন্দ্রীয় মন্ত্রী মিথ্যে অভিযোগ করছেন বলে পাল্টা দাবি করেছেন সৌগত রায়। তৃণমূল সাংসদের দাবি, বাংলাদেশের সংখ্যালঘুরাও মমতাকে ভরসা করেন। लगता है सत्ता के लिए बंगाल को बांग्लादेश बनाना चाहती है। एक तरफ बांग्लादेश में हिंदुओं पे अत्याचार हो रहा है, दूसरे तरफ ममता बनर्जी बांग्लादेशी घुसपैठी और रोहिंग्या को नौकरी दे रहे हैं। इस पर जांच होनी चाहिए और उसको हटानी चाहिए। इसके लिए ममता बनर्जी को ही एक अनाउंस करना चाहिए, लेकिन वो करेंगे नहीं। वोट की लालच में बांग्लादेशियों का मुख्यमंत्री बनना चाहती है। थर्ड क्लास आदमी है, उन्हीं के लिए हमारा एनआरईजीए का पैसा नहीं मिला। ममता बनर्जी पश्चिम बंगाल का चीफ मिनिस्टर है, लेकिन बांग्लादेश के लोग भी उन पर भरोसा करते हैं कि वो बचाएंगे माइनॉरिटीज।
সংখ্যালঘুদের মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বাঁচাতে পারছে না, সে বাংলাদেশে সংখ্যালঘুদেরকে বাঁচাবে? এখানে সংখ্যাগুরু হিন্দুদেরকে বাঁচাতে পারছে, যেখানে হিন্দুরা সংখ্যালঘু। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারলেন না কেন? তারা তো সেকুলার ছিল, কংগ্রেস করতো, বিজেপি করতো না তো, RSS করতো না তো, বিশ্ব হিন্দু পরিষদ করতো না তো। তাদের কুপিয়ে বাড়ির সামনে চলে গেল, তাদেরকে বাঁচাতে পারলো না। আর এই সৌগত রায়ের মতো একজন বরিষ্ঠ নেতা এসব উল্টোপাল্টা বলছেন, কারণ সৌগত রায় জানেন যে সামনেবার তো আর টিকিট পাবেন না, নড়তেও পারবেন না, যা অবস্থা হয়েছে, যা বয়স হয়েছে, সেই না এখন উল্টোপাল্টা বলছেন এসব। ডিটেনশন ক্যাম্প করার ক্ষমতা ওখানে নেই, কারণ মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে কোনো ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না। কারণ হিটলাররা একবার করেছিল ডিটেনশন ক্যাম্প, আর যোগী আর মোদি সরকার করছে ডিটেনশন ক্যাম্প। হিটলারই এখানে ভারতবর্ষে চলবে না, বাংলাতে তো চলবেই না। শেখ শাহজাহান জেলে রয়েছে, কিন্তু বিএলওকে হুমকি কে দিচ্ছে? শাসানি দিচ্ছে অনুগামী, শেখ শাহজাহানের অনুগামী। এসআইআর শুনানিতে ডাক পাওয়ায় বিএলওকে হুমকি, আতঙ্কে বিএলও থেকে গ্রামবাসী, বাদ নেই পঞ্চায়েত সদস্য। শাহজাহান অনুগামী খায়রুলের দাপটে আতঙ্কিত হিঙ্গলগঞ্জের সাহেবখালী। খায়রুল বাংলাদেশি অনুপ্রবেশকারী, পড়শিকে মা সাজিয়ে অবৈধভাবে থাকছে। জীবিত থাকলেও নকল মাকে মৃত বলেই উল্লেখ করছে খায়রুল। অভিযোগ পেয়ে কমিশন নোটিশ দিতেই হুমকি, দাবি বিএলও। যে ঠিক আছে আমি দেখে নেবো, দেখছি, এরকম একটা মানে সিচুয়েশন তৈরি করে। কিন্তু ওর কথায় তো ভয় পাওয়ার ছেলে না, আমি তো এখানকার লোকাল ছেলে, আমি তো সবই জানি। আমার বাড়ি, হ্যাঁ উনি, আমি যেটুকু জানি যে উনি বাংলাদেশি, কারণ এখানে তো ওকে আমি কোনোদিন দেখিনি, এইটুকু আমি বলতে পারি। হ্যাঁ আমি আতঙ্কে আছি, কারণ ওদের তো বিশ্বাস নেই কখন কি করে দেবে। ওর যে মা মৃত আছে বলছে, ওর মা জীবিত, ও মৃত বানিয়ে আমাদের পশ্চিমবাংলায় ও মানে রাজত্ব করার জন্য এখানে ও মিথ্যা সাজিয়ে মানে ভোটার এটাকে সংশোধন করার জন্য ও টিএমসির মতো। টিএমসি দলটা করি তো আমি এমএলএ বিএলও সাহেবের সঙ্গে কাজটা করেছিলাম। তো ওনার মা জীবিত থাকাকালীনও উনি মৃত দেখিয়েছেন, কেননা ওনার মা এখানকার ভোটার, যেহেতু নিজের ভোটার রক্ষার স্বার্থে উনি ওনার মাকে মৃত দেখিয়েছেন এবং ওনার মা এখনো পর্যন্ত জীবিত। আমরা কিছুদিন আগে দেখলাম এখানে এসে বসবাস করছে, উনি হয় বাংলাদেশ থেকে এসছে, তাদের কোনো পরিচয়পত্র আমাদের সেভাবে ধরা পড়েনি, অসঙ্গতি ছিল, সেই জন্য ওনার মাকে উনি মৃত দেখিয়েছেন। বিএলও বলুক আমার সামনে, বিএলও তো আমি জিজ্ঞেস করলাম যে ফর্ম সাবমিট করবে কেন, বল তুমি অনলাইন করেছো, ইয়ারও সাহেব বলেছে যে অনলাইন যারা করেছে তা কোনো সাবমিট হবে না, তুমি হিয়ারিং যাবে। আমরা হিয়ারিং এসেছি, আমরা এবার হিয়ারিং করবো। আমার এক বউ আমার ইন্ডিয়ান মেয়ে, তাহলে ওর বাপ মা এখানে বাড়ি, ওরা বাংলাদেশ করেছে, বাংলা বাপা সাজিয়েছে, তাহলে সেটা প্রমাণ করবে বিএলও। সেটা আমরা আমার বাংলাদেশ বাড়ি কিনা সেটা বিএলও মেম্বার করবে, প্রমাণ করবে।